তার বাসায় কোনো কাজের লোক ছিল না। নিজেই বাজার সদাই করে রান্নাবান্না সামলাতেন। বাসাটিও অনেক অপরিচ্ছন্ন ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ আরও জানায়, তার নাকে মুখে রক্ত ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। এই যে একজন মা তার বাড়িতে 1 সপ্তাহ আগে মারা গিয়েছেন, সন্তানরা পর্যন্ত জানতো না। সুশিক্ষা আর শুধু শিক্ষা দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা আমাদের সন্তানকে যখন মানুষ করি তখন সে ভালো রেজাল্ট করছে কিনা সেটার দিকে অনেক খেয়াল রাখি, সে ক্লাসে ফার্স্ট হচ্ছে কিনা সেটার দিকে অনেক খেয়াল। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনেছেন মিরপুরে ফ্ল্যাটের মধ্যে এক বৃদ্ধা মায়ের 7 দিন পরে থাকা লাশ পাওয়া গিয়েছে। দর্শক, এই মায়ের মৃত্যু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। রাজধানীর পল্লবী থেকে এলো আরেকটি খবর, আরেকটি নিঃসঙ্গ জীবন, আরেকটি নীরব বিদায়। 55 বছর বয়সী সেলিনা আফরোজ, স্বামী ও 3 সন্তান কানাডায়, আর তিনি একা একটি ফ্ল্যাটে। তার স্বামী মমিনুল হক ও 2 সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈতৃক ফ্ল্যাটেই থাকতেন সেলিনা। 12 বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন। তার বাসায় কোনো কাজের লোক ছিল না। নিজেই বাজার সদাই করে রান্নাবান্না সামলাতেন। বাসাটিও অনেক অপরিচ্ছন্ন ছিল। সেলিনার আরেক বোন ওই ভবনের 4 তলায় থাকতেন। গেল 26শে মে রাতে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সেলিনার সবশেষ কথা হয়। এরপর বুধবার তার খোঁজ করতে গিয়ে সাড়া শব্দ না পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ আরও জানায়, দরজা ভেঙে সেলিনাকে ডাইনিং রুমে পড়ে থাকতে দেখা যায়। তার নাকে মুখে রক্ত ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে কোনো কারণে তিনি বাইরে বের হয়েই পড়ে যান। সেখানেই আঘাত পেয়ে হয়তো তার মৃত্যু হয়েছে। তাকে উদ্ধারের সময়ও বাথরুমে পানির ট্যাপ ছাড়া ছিল। শেষ পর্যন্ত প্রতিবেশীদের সন্দেহের পর জাতীয় জরুরি সেবা 999-এ খবর যায়। এরপর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। প্রশ্ন হলো, আমরা আসলে কোথায় যাচ্ছি? মানুষ আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংযুক্ত। হাতে স্মার্টফোন, মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভিডিও কল করা যায়। সামাজিক মাধ্যমে প্রতিদিন শত শত ছবি, স্ট্যাটাস, অনুভূতি শেয়ার করা হয়। কিন্তু বাস্তব জীবনে একজন মানুষের খোঁজ নেওয়ার সময় কি আমাদের আছে? একজন মা, একজন স্ত্রী, একজন মানুষ যিনি জীবনের বড় একটি অংশ পরিবারকে দিয়েছেন, সন্তানদের বড় করেছেন, তাদের ভবিষ্যৎ গড়েছেন, অথচ জীবনের শেষ অধ্যায়ে তার পাশে কেউ ছিল না। এটা শুধু একটি মৃত্যুর ঘটনা নয়, এটা আমাদের সময়ের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আমরা সন্তানদের সফল হতে শেখাচ্ছি, কিন্তু কি তাদের শেখাচ্ছি বাবা মায়ের খোঁজ নিতে? আমরা বড় বাড়ি বানাচ্ছি, ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছি, বিদেশে স্থায়ী হচ্ছি, কিন্তু সম্পর্কের ভেতরের দূরত্বও কি একই সঙ্গে বাড়িয়ে ফেলছি না? সব দোষ কোনো এক ব্যক্তি বা পরিবারের ওপর চাপিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কারণ এই শহরে হাজার হাজার মানুষ একা থাকেন। অনেকের দরজায় দিনের পর দিন কেউ কড়া নাড়ে না। প্রতিবেশী জানেন না পাশের ফ্ল্যাটের মানুষটি কেমন আছেন। আত্মীয়রা ব্যস্ত নিজেদের জীবনে, বন্ধুরা ব্যস্ত নিজেদের পৃথিবীতে। আর সেই ব্যস্ততার মাঝেই কোনো একদিন নিঃশব্দে হারিয়ে যায় একটি জীবন। সমাজের উন্নয়ন শুধু উঁচু ভবন, প্রশস্ত রাস্তা বা অর্থনৈতিক সূচকে মাপা যায় না। সমাজের উন্নয়ন তখনই হয় যখন একজন মানুষ অসুস্থ হলে কেউ খোঁজ নেয়, কয়েকদিন দেখা না গেলে কেউ দরজায় কড়া নাড়ে, একা থাকলে কেউ ফোন করে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন। সেলিনা আফরোজের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তে জানা যাবে, কিন্তু তার এই নিঃসঙ্গ পরিণতি আমাদের সামনে যে প্রশ্ন রেখে গেছে তার উত্তর খুঁজতে হবে এখনই। কারণ আমরা যদি আজ আমাদের চারপাশের মানুষদের খোঁজ না নেই, তাহলে হয়তো একদিন আমাদের খোঁজ নেওয়ার মানুষও থাকবে না। একটি সমাজ তখনই বিপদে পড়ে যখন মানুষ মরার পর খবর হয়, কিন্তু বেঁচে থাকতে কেউ খবর নেয় না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে সকালে একটি ভিডিও দিয়েছিলাম এই যে স্কিজোফ্রেনিয়া নিয়ে।
এই যে একজন মা তার বাড়িতে 1 সপ্তাহ আগে মারা গিয়েছেন, সন্তানরা পর্যন্ত জানতো না। আমরা সবাই মোটামুটি তার ছেলে মেয়েদেরকে দোষ দিচ্ছি, সত্য, এটা মানি। আমাদের অনেক বাবা মারা আছে, তাদের সন্তানরা বিদেশে থাকে, বাহিরে থাকে, তারা তাদের যেভাবেই হোক একা থাকে। এটা একটা সমস্যা সমাজে। কিন্তু এই মা সম্ভবত স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন, অথবা মানসিক বিষণ্ণতায়ও ভুগছিলেন, এটা হতে পারে। সন্তানরাও হয়তো অনেক ব্যস্ত ছিল, এটাও হতে পারে। এখন তাদের তার চেয়েও বেশি দোষ, তারা প্রতিষ্ঠিত। আমার ভিডিওটার উদ্দেশ্যটা ছিল, হ্যাঁ এরা দায়ী, আমিও একজনের সন্তান, আমার মায়েরও যদি এরকম কিছু হয় আমি দায়ী। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করি, ধরুন আমি আমার ক্ষেত্রে বলি, আমি এক ছেলে, আমার দায়িত্বটা বেশি, আমি চেষ্টা করি। আমার বোনরা আছে, তারা আমার মায়ের সাথেও খুব কাছাকাছি আছে, এবং আমি জানি আমার মাকে পরিবেষ্টিত আমার কিছু লোক আছে। এখন আমি নিশ্চিত তাদেরও এরকম হয়তো ছিল, তাদের গল্পটা তো জানি না, কিন্তু আমার সেই ভিডিওটার উদ্দেশ্যটা ছিল, দেখুন একটা বাসায় সম্ভবত একজন নারী থাকেন, তার পাশের বাসায় তার মেয়ে থাকে, দুইজনই অসুস্থ অথবা দুইজনই সুস্থ, কিন্তু আমরা প্রতিবেশী হিসেবে, আত্মীয় হিসেবে আমাদের একটা দায়িত্ব থেকে যায় না, নাকি না? তার সন্তান আছে, সন্তানরা বাধ্য, তো আমাদের দায়িত্ব নাই, সেটা কি আমরা বলতে পারি? মানুষ হিসেবে আমরা পারি না বলতে। আমরা আমেরিকাতে থাকি, ধরুন আমার সামনের বাসায় বয়স্ক মানুষ থাকে, একাই থাকে, আমার কি একটা দায়িত্ব নেই? আপনি বলুন। ধরুন আমার এক চাচা, তাদের বাসায় আমি যেতাম, তো এখন সেই চাচার বাসায় চাচাতো ভাই, তারা অনেক সিনিয়র, আমার বয়স যখন 10, তাদের বয়স তখন 40, তারা ওই বাসায় একা থাকে, বাসা থেকে এই চাচাতো ভাইটা বের হয় না। তখন থেকে 30 বছর পরে এসে ভাবি, তখন মনে হয় আমার সেই চাচাতো ভাইটা তো স্কিজোফ্রেনিয়া রোগী ছিল। আমি কি আমার দায়িত্বটুকু করেছি, না আমি ভেবেছি তার ভাইরা করবে, আমার চাচাই করবে? শুধু না, এখানে আমার একটা দায়িত্ব আছে। আমি মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় আমার দায়িত্ব ছিল আমার চাচাকে বলা যে চিকিৎসা কিভাবে হচ্ছে, চিকিৎসা আদৌ হচ্ছে কিনা। আমিও তো সরাসরি তাকে অ্যাপ্রোচ করতে পারি যে ভাইয়া কেমন আছো, আমি ডাক্তার। আমি কি করেছি? কখনো করি নেই। এখন প্রতিবেশী হিসেবেও তো আমার একটা দায়িত্ব আছে। এই যে আমি বললাম, আমার বয়স্ক মহিলাটাকে আমি সামনে রেখে আমি প্রতিদিন আমার মতো করে কাজ করছি, রাজত্ব করছি, আই ডোন্ট কেয়ার, এটা আমার কাজ না। কিন্তু না, আমার একটা দায়িত্ব আছে। আমার প্রতিবেশী একা থাকে, হঠাৎ কয়দিন দেখছি না, কেন দেখছি না? মানুষ হিসেবে একটা দায়িত্ব আছে না? শুধু তার সন্তানদেরকে বা তার দায়িত্বপ্রাপ্তদেরকেই আমরা দিয়ে আমরা হাত মুছে ফেলবো, তাহলে কি আমরা মানুষ হলাম? একটু ভাবুন তো। একটা মানুষ স্কিজোফ্রেনিয়া বা ডিপ্রেশন থেকে এই ধরনের হয়, আইসোলেট করে ফেলে নিজেকে, ভালো লাগে না, দুর্বল লাগে, ঘর ময়লা থাকে, তাহলে আমার দায়িত্ব কোথায় রইল বলুন? আমি মানুষ কোথায় রইলাম? আমি একটা ঘটনা বলি। যুক্তরাষ্ট্রে আমার একটা হোটেল আছে, তো সেখানে আবাসিক হোটেল, আমি 3 বছর হয়েছে নিয়েছি। তো এখন সেখানে সব রুমে ইন্সপেকশনের আমরা একটা বের অবস্থা করি, লম্বা সময় মানুষজন থাকে। একটা রুম যেখানে আমরা ঢুকতে পারি না। এখন লিগালি আমার এখানে আর কিছু করার নেই, তারা অ্যাডাল্ট। আমি পুলিশকে জানালাম, পুলিশ বললো যে ভেতর থেকে আনসার করে কেউ বললো, আমি বললাম যে হ্যাঁ, বলে তাহলে তোমার দায়িত্ব নেই। দেখুন, কিন্তু আমার ভেতরে তো একটা পিরপিরানি থাকে যে একটা মানুষ অসুস্থ হতে পারে,
এখন আপনাদের কথা মতো আপনার কি আছে, তার সন্তানটা দেখবে? নো, আমি মানুষ হিসেবে আমার একটা দায়িত্ব আছে। তারপর কি হয় দেখুন, একদিন এই মহিলা তার হেলথ ইন্স্যুরেন্স রিনিউ করতে গিয়েছে, বা না, সোশ্যাল সার্ভিস থেকে এসেছে, তাকে দেখতেই হবে। এসে দেখে ছোট্ট একটা রুম, একদম সিলিং পর্যন্ত ময়লা, দুর্গন্ধ, ওই মহিলার নখগুলা এত বড় বড়, এত গন্ধযুক্ত। সে পুলিশ কল দিছে, পুলিশ এসে দেখছে যে আসলে সেফটি কনসার্ন, জোর করে চেংদোলা করে হাসপাতালে নিয়ে গিয়েছে। দেখুন, দিন শেষে আমরা সমাজ হিসেবে কারো আইনগতভাবে দায় আছে, যেমন সোশ্যাল ওয়ার্কার এবং পুলিশ, কারো সামাজিক দায়বদ্ধতা আছে। আমাদের আত্মীয় না হলেও প্রতিবেশী হিসেবে, পরিচিত হিসেবে একটা দায়বদ্ধতা আছে এই মানুষগুলোর প্রতি। আমরা সবাই যদি শুধু বলি যে সন্তানরা খারাপ, কিভাবে সচিব হইলেন আর কিভাবে শিক্ষক হইলেন, আরে বাবু বাদ দেন না, একটু ভাবুন। আপনার আশেপাশে এইরকম প্রচুর মানুষ আছে, আপনি কি করেছেন এই কাজটুকু যে দেখি এই মানুষটা কেন এমন বিহেভ করে, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে? না, একইভাবে আমরাও করতে পারছি না। ব্যাপারটা এটাই, ব্লেম দিয়ে কাউকে আমরা নিজেরা ভালো থাকতে পারবো না। আমাদের উপরও এই জিনিসটা আসবে, আজকে না হোক কালকে। এই যে স্কিজোফ্রেনিয়া পেশেন্ট বা যারা ডিপ্রেস রোগী, তাদেরকে ম্যানেজ করা সমাজের পক্ষে একা সম্ভব নয়, তাদের পরিবারের পক্ষে। এই মানুষগুলার হয়তো দোষ ছিল, হয়তো আছে, তাতে কি? আপনি যেন দোষের ভাগিদার না হই, আমরা যেন চেষ্টাটুকু করি। এটা একটা বিরাট ব্যাপার। একজন যুগ্ম সচিব এবং একজন বুয়েটের টিচার এবং একজন কানাডিয়ান প্রবাসীর তার মায়ের কেমন থাকা উচিত বলেন তো? তার মা মারা গেছেন আরও 7-8 দিন আগে, আজকে লাশ উদ্ধার করা হয়েছে। অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কিছু নেই। সুশিক্ষা আর শুধু শিক্ষা দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা আমাদের সন্তানকে যখন মানুষ করি তখন সে ভালো রেজাল্ট করছে কিনা সেটার দিকে অনেক খেয়াল রাখি, সে ক্লাসে ফার্স্ট হচ্ছে কিনা সেটার দিকে অনেক খেয়াল রাখি, সে ক্লাসের সবচেয়ে টপার, সবচেয়ে ভালো স্টুডেন্ট, সে আর্ট ক্লাস করবে, গানের ক্লাস করবে, নাচের ক্লাস করবে, অন্যান্য সাবজেক্টে অনেক ভালো করবে, সেটা নিয়ে আমরা বাবা মা হিসেবে অনেক ব্যস্ত। কিন্তু আমার সন্তানের নৈতিকতা বোধ সৃষ্টি হচ্ছে কিনা, এই সন্তান বড় হয়ে বাবা মাকে আসলে কতটুকু মানবিক দৃষ্টিতে দেখবে সেটা নিয়ে কি আমরা ভাবছি? সেটার জন্য কি দৌড়াচ্ছি? সেটার জন্য কি পেরেশানিতে আছি আমরা? না, আমরা পেরেশানিতে নাই। একজন কানাডা প্রবাসীর মায়ের কেমন থাকা উচিত? খুবই ভালো, ছেলের কাছেই থাকা উচিত। একজন যুগ্ম সচিবের মায়ের কেমন থাকা উচিত? সচিব পর্যায়ের একজন মানুষের মা কেমন থাকবে? বিলাসবহুল জীবনযাপন করবে, আরামায়েশে থাকবে এবং শেষ জীবনটা হাসি খুশিতেই থাকবে, নাতি নাতনি নিয়ে খুব ভালোই থাকার কথা। একজন বুয়েটের শিক্ষকের মায়ের কেমন থাকা উচিত? এই সমাজের সবচেয়ে উপরের স্তরের মানুষটা যেমন থাকে তেমন থাকা উচিত। কিন্তু না, কিন্তু সেটি তিনি থাকেননি। তার রুমের ভিতরে একটা আমার পরিচিত অনেক গরিব মানুষ আছে যাদের ঘরে গেলেও বসতে ইচ্ছে করে, এত সুন্দর, এত পরিপাটি। আর সেই এত মহান মানবদের মায়ের অবস্থা, তার ঘরে ঢোকার মতো অবস্থা নাই, মনে হচ্ছে ময়লার স্তূপের মধ্যে একটা মানুষ বসবাস করত। এই নিউজটা শোনার পর আপনাদের কেমন লাগছে? শোনেন, আমি আপনাদেরকে বলি সন্তানদেরকে কিভাবে নৈতিক শিক্ষা দিবেন। মাঝে মাঝে আপনার অসুস্থ হচ্ছে, আপনার সন্তানের ব্যবহারটা খেয়াল করবেন। এটা আপনি তখনই খেয়াল করবেন যখন আপনার সন্তান খুব অসুস্থ হবে, আপনি তো তার সেবা করবেন। এই সেবা করার সময় বলবেন, বাবা বা মা, আমি তো তোমার, এখন তো আমার শক্তি আছে, আমি তোমার জন্য করছি, আমি যখন বৃদ্ধ হব তুমিও কি আমার জন্য করবে? এতে করে তার ভেতরে মানবতা জেগে ওঠে। সন্তানকে বুকে জড়িয়ে ধরবেন, আবেগ দিয়ে সন্তানকে বুকে জড়াবেন। আবেগ দিয়ে সন্তানকে যদি বড় করতে পারেন, ইসলামিক জ্ঞান দিয়ে যদি সন্তানকে বড় করতে পারেন, ধর্মীয় জ্ঞান দিয়ে যদি সন্তানকে বড় করতে পারেন, সেই সন্তান কখনোই বাবা মাকে ফেলে দিবেন না। আচ্ছা বলেন তো, এই যে এত নাম করা লোকদের মায়ের যদি এই পরিস্থিতি হয়,
আপনি কি কখনো দেখেছেন যে গরিব কোনো পরিবারের মায়ের এই অবস্থা হয়, গরিব সন্তানদের মায়েরা এরকম অবস্থায় থাকে? আপনি কি কখনো দেখেছেন কোনো মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, তারা বাবা মার সাথে এই আচরণ করে? না, কখনো দেখবেন না। কারণ প্রকৃত জ্ঞান লুকিয়ে আছে ধর্মের জ্ঞানের মধ্যে, আর আমরা ধর্ম থেকে বেরিয়ে দুনিয়াবি জ্ঞানের দিকে আমরা ছুটছি, এবং এমনভাবে আমরা বাবা মারা ভুল করছি যেটার খেসারত আমাদেরকে পরবর্তী জীবনে দিতে হয়। আমরা সারা জীবন ধরে আফসোস করব যে কার জন্য আমরা এত কষ্ট করেছিলাম। আমি যখন সকালবেলা আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই, আমি এমন অনেক মাকে দেখি যারা একটা ছোট্ট শিশু বাচ্চা কোলে, আরেকটা বাচ্চা স্কুলের ব্যাগ ঝুলে রিকশায় ঘুমোতে ঘুমোতে যাচ্ছে, নিদারুণ কষ্ট, মা ধরে রাখতে পারছে না, দুটো সন্তানকে আগলে রাখতে পারছে না, কিন্তু মা পরিশ্রম করে যাচ্ছে কারণ মা। কিন্তু মা যেই কষ্টগুলো করছে ওই সন্তান কি এত ছোটবেলায় সেটি বুঝবে না। কিন্তু মা যদি প্রতিনিয়ত সন্তানকে কাউন্সেলিং করে, মা যদি প্রতিনিয়ত সন্তানকে বলে যে তার জন্য আসলে কি কি করা হচ্ছে, অবশ্যই তার সন্তান মানবিক হবে। আমরা যত কথাই বলি না কেন, আমরা শিক্ষা অর্জনের জন্য উচ্চ শিক্ষিত বানাতে পারি, কিন্তু পিএইচডি করেও কোনো লাভ নাই যদি সত্যিকারের জ্ঞানটুকু বাবা মা হিসেবে আমরা সন্তানের মধ্যে প্রবেশ করাতে না পারি। আসলে কি এটা হওয়ার কথা ছিল? আসলে কি একটা দেশের জন্য বৃদ্ধাশ্রম হওয়ার কথা ছিল? ঠিক আছে, যারা নিঃসন্তান, যদি এরকম একটা কথা বলো তো, যারা নিঃসন্তান তাদের আশ্রম, তাদের শেষ বয়সে কে দেখবে? কিন্তু বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধদের থাকার জায়গা, বৃদ্ধদের আশ্রয় দেবার জায়গা। বৃদ্ধ হলে তাদের আশ্রমে যেতে হবে কেন? সন্তান থাকলে বাবা মাকে কেন আশ্রমে যেতে হবে? সন্তান থাকলে তাদেরকে কেন যত্ন করবে না? তাহলে ওই সন্তানটা কার যত্নে বড় হলো? ওই সন্তানটা কার যত্নে বড় হলো? ওই সন্তানটা আজকে কার জন্য এত ভালো চাকরি করছে, এত ভালো জীবনযাপন করছে, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই? ছি, ধিক্কার জানাই ওই সব সন্তানদের প্রতি যারা শিক্ষার নামে অশিক্ষা নিয়ে বড় হয়েছে, যারা মানবতার মুখোশ পরে অমানবিক হয়ে পৃথিবীতে বেঁচে আছে। হোক ধ্বংস সেই সব মানুষ যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ধ্বংস হোক সেই সব মানুষ যারা বাবা মাকে যত্ন না করে হজ করতে যায়। আপনি মক্কা শরীফ আপনার পায়ের কাছে রেখে, আপনার মা হচ্ছে মক্কা শরীফের থেকেও অনেক বেশি কিছু। আপনার মাকে যত্ন করলে আপনি অবশ্যই জান্নাতে যেতে পারবেন। আর আপনি হজ করে মুখোশধারী হয়ে সমাজে আমি হাজি ভাব দেখায় চলবেন, আপনার মতো কুলাঙ্গার সন্তান, আমি আল্লাহর কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে দোয়া করব যে আপনার মতো কুলাঙ্গার সন্তান মায়ের গর্ভেই যেন মারা যায়। ওই মায়ের গর্ভেই যেন আপনি মারা যান, এমন সন্তান এই পৃথিবীর জন্য বোঝা। আপনি কিসের বুয়েটের শিক্ষক, আপনি কিসের যুগ্ম সচিব, আপনি কিসের কানাডিয়ান বড় বড় হনু হয়ে গেছেন? ছি, ধিক্কার জানায় আপনাদের জন্য। সমাজে আপনাদের লজ্জা শরম বলতে তো কিছু নাই। যে মানুষ বৃদ্ধ বাবা মাকে ফেলে দেয় সে আসলে কোনো মানুষের মধ্যেই পড়ে না। সে একটা জীবজন্তুর বাচ্চা হলেও সেই জন্তুরাও, আমি খেয়াল করেছি কুকুরের বাচ্চাও সেই কুকুরটাকে দেখে। যে কোনো জীবজন্তুকে আমি দেখেছি তাদের মায়ের পাশে কিভাবে আগলে থাকে, মায়ের বিপদ দেখলে বাচ্চারা কীরকম ছটফট করে। আমরা দেখেছি ছোটবেলায় ছোট ছোট মুরগির বাচ্চার যে মা থাকে তাকে যদি আপনি কোথাও একটু ধরেন, বাচ্চারা কিভাবে চেঁও চেঁও করে, পারে না আপনাকে খেয়ে ফেলতে। আর সেখানে মানুষ হয়ে পশুর চেয়ে অধম আপনারা, যারা এখনো পর্যন্ত, আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সমাজে অনেক মুখোশধারী শয়তানরা রয়েছে, অনেক মুখোশধারী মানুষ রয়েছে যারা বাবা মার সাথে কী আচরণ করে কল্পনা করা যায় না, কিন্তু তারা নামে উচ্চশিক্ষিত, তারা সমাজে প্রতিষ্ঠিত, তারা টাকাওয়ালা লোক। এই ভিডিওটা আপনারা নিজ দায়িত্বে শেয়ার করবেন, এই ভিডিওটা আপনারা সমাজের জন্য দায়বদ্ধতা নিয়ে শেয়ার করবেন। আশা করি এই ভিডিওটা সত্যিকার অর্থে একটু হলেও কিছু মানুষের মনের মধ্যে ঢুকতে পারবে, মনের মধ্যে মন জাগ্রত করতে পারে। আরে ভাই, জীবনে কি আছে? আপনি টাকার পিছনে ছুটছেন, এই টাকার পিছনে ছুটতে পারতেন না যদি আপনার মা আপনাকে ছোটবেলায় গলা টিপে মেরে ফেলতো। মা বাবাকে অবহেলা করে আপনারা স্বর্গে যেতে চান, আপনাদের নরকেও জায়গা হবে না। জানেন আল্লাহ পাক আপনাদেরকে কোথায় জায়গা দিবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন।
দর্শক, এই মা সন্তানদের লেখাপড়া শিখিয়েছে, কিন্তু সন্তানেরা মানুষের মতো মানুষ হতে পারেনি। সন্তানেরা হয়েছে এক একটা জানোয়ার। সন্তানেরা যদি সত্যিকারের মানুষই হতে পারতো তাহলে কখনোই মায়ের সাথে এরকম আচরণ করতে পারতো না। মায়ের খোঁজ খবর অবশ্যই সন্তানেরা রাখতো। এজন্য পাঠ্য বইয়ের শিক্ষার চেয়ে মনুষ্যত্বর শিক্ষা আগে দরকার। যদি আপনি সত্যিকারের শিক্ষা অর্জন করতে পারেন তাহলে আপনার পাঠ্য বইয়ের শিক্ষা না থাকলেও আপনি মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো আচরণ করার, ভালো ব্যবহার করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। মা বাবার খেদমত করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।